সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 2 সরল সুদের চ্যাপ্টার থেকে আজকে তোমাদের অঙ্ক করাবো। সরল সুদের অঙ্ক করাতে গেলে কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সরল সুদ মানেটা কি, চক্রবৃদ্ধি সুদ মানেটা কি, আসল কাকে বলে, সুদ কাকে বলে, এই সম্পর্কে একটু জেনে তারপর অঙ্কগুলো শুরু করতে হবে। সরল সুদ মানে তুমি ব্যাংক থেকে যে টাকাটা তুলবে বা ব্যাংকে যে টাকাটা জমা দেবে, ধরো 1000 টাকা ব্যাংক থেকে আমরা তুলে নিয়ে এলাম, ব্যাংক কি করবে, এই টাকার উপরে আমাদের থেকে ওরা একটা বাড়তি টাকা নিয়ে নেয়। যে বাড়তি টাকাটা নিয়ে নেয় সেটাকে বলা হয় সুদ। ধরো 1000 টাকা আমরা ব্যাংক থেকে নিয়ে এলাম, বছর শেষে দেখা গেল ব্যাংক আমাদের থেকে 100 টাকা বাড়তি নিল, এই 100 টাকা হলো সুদ। আবার উল্টো দিক থেকে আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি, হয়তো দেখা যায় আমরা 2000 টাকা জমা রাখলাম ব্যাংকে, ব্যাংক আমাদের বছর শেষে 200 টাকা বাড়তি ফেরত দিল। বাড়তি এই 2000 টাকা তো ফেরত দেবেই, সঙ্গে আরও কিছু টাকা, 200 হতে পারে, 250 হতে পারে, কিছু টাকা বাড়তি ফেরত দেয়, সেই টাকাটাকে হলো সুদ। যে টাকা আমরা জমা রাখলাম সেটা হলো আসল, যে টাকা ওরা বাড়তি ফেরত দিল সেটা হলো সুদ। যখন দুটো টাকা একসঙ্গে আমরা ফেরত পাই তখন আসল যোগ সুদ, তখন সেটা হলো সুদ আসল। এই টাকাটার নাম হলো সুদ আসল। এখন সুদ 2 রকমের হয়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আমরা কিছু টাকা জমা রাখলাম, বছর শেষে কিছু টাকা বাড়তি পেলাম। আমরা 1000 টাকা জমা রাখলাম, বছর শেষে 100 টাকা বাড়তি পেলাম, এটাকে বলা হয় সরল সুদ। কিন্তু দ্বিতীয় বছরে এই 100 টাকার উপরে বাড়তি কোনো সুদ পাওয়া যাবে না। দ্বিতীয় বছরেও এই 1000 টাকার উপরেই সুদ ফেরত পাবো। সরল সুদে কখনো সুদের টাকার উপরে সুদ ফেরত পাওয়া যায় না, সেটা হলো সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে যে সুদ হবে, দ্বিতীয় বছরে সেই সুদের টাকা আসল টাকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ধরে নাও আমরা ব্যাংকে 1000 টাকা জমা দিলাম, প্রথম বছরে আমাদের সুদ পেলাম 100 টাকা, দ্বিতীয় বছরে আমরা 1100 টাকার উপরে আবার সুদ পেতে শুরু করব। কারণ প্রথম বছরের 100 টাকা সুদ আসলের সঙ্গে মিশে সুদ আসল হয়ে গেল। অর্থাৎ এই 100 প্রথম বছরে ছিল সুদের টাকা, সেই টাকাটা পরের বছরে 1000 টাকার সঙ্গে মিশে 1100 টাকা হয়ে গেল আসল। এই টাইপের সুদ, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কথার মানে হলো সুদের টাকা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এই যে চ্যাপ্টার আমরা করব, এই অঙ্কটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ নয়, সরল সুদের অঙ্ক। অর্থাৎ সুদের টাকা কখনোই আসলের সঙ্গে যুক্ত হবে না। তাহলে সুদ 2 রকমের, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আশা করি বুঝতে পারলে কোনটা সরল সুদ কোনটা চক্রবৃদ্ধি সুদ। এবারে আসল, যে টাকা আমরা ব্যাংকে জমা দেই সেটাকে আমরা আসল বলতে পারি, বা যে টাকা আমরা ব্যাংক থেকে লোন হিসেবে তুলে নিয়ে আসি সেটাকে আসল বলতে পারি। অনেক সময় কোনো ব্যবসা শুরু করতে গেলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করি, সেটাকেও আমরা আসল বলতে পারি, মূলধন বলতে পারি। আর সুদ, সেটা তো বুঝতেই পারলে যে যেটা আমরা বাড়তি টাকা হিসেবে ফেরত পাই সেটা হলো সুদ। তাহলে আমরা এখন এই জায়গাটা মুছে ফেলে অঙ্কের দিকে যাব। এক দাগ বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। এখানে প্রশ্ন, বার্ষিক 12% সরল সুদ, এটার মানেটা কি? বার্ষিক 12% সরল সুদ, বার্ষিক 12% সরল সুদ, এই কথাটার মানে কি? 100 টাকায়, এই কথাটার মানে হলো 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। 12% সুদ কথার মানে হলো 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। তাহলে বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? এই অঙ্কটা আমি 2টো নিয়মে করে দেখাবো। 2টো নিয়মে তোমরা ভালো করে বুঝবে, ভালো করে দেখবে,
বারবার করে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। প্রথম দিকের একটা দুটো অঙ্ক যদি সুন্দরভাবে বুঝতে পারো, পরের অঙ্কগুলো নিজেরা বুঝে বুঝে করতে পারবে। প্রথমত এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করব, তারপরে আমরা একটু সংক্ষিপ্ত নিয়মে করব। প্রথমে আমরা ঐকিক নিয়মেই করব। তাহলে 12% সুদ কথার মানে হলো 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। তাহলে এখানে বলছে 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ এখানে সুদ জানতে চেয়েছে। যেটা জানতে চায় সেটাকে আমরা শেষে ডানে দেব। এভাবেই আমাদের ঐকিক নিয়মগুলো করতে হয়। তাহলে এখানে আমরা এই অঙ্কটা ঐকিক নিয়মের মাধ্যমে করলে 12% সুদে, অর্থাৎ 12% সরল সুদে, অর্থাৎ 100 টাকায় 1 বছরে সুদ 12 টাকা। অর্থাৎ 100 টাকা যদি আমি ব্যাংক থেকে ধার আনি, 1 বছর পরে সুদ বাবদ আমাকে দিতে হবে 12 টাকা। যদি 100 টাকা আমি ধার আনি, তাহলে আমাকে 1 বছর পরে সুদ বাবদ দিতে হবে, বাড়তি দিতে হবে 12 টাকা। এই জন্য 12 হচ্ছে সুদ। 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের সুদ কম হলে ভাগ, এই 100টা নিচে চলে যাবে। প্রশ্নে দেখা যাচ্ছে আসল হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ 15,000 টাকা ধার এনেছিল আর 4 বছরের জন্য, অর্থাৎ 15,000 টাকা আমরা এখানে বসাবো, 4 বছরটাকে এখানে বসাবো। তাহলে আবার বলি, 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ কম, অতএব 15,000 টাকায় 4 বছরের সুদ বেশি। বেশি হলে কি হবে? গুণ, নিচে 100 উপরে 12 গুণ 15,000 গুণ 4, 0 0 0 0 কাটা। তাহলে 4 15 আমি যদি এই পুরো এই ব্যাপারটাকে গুণ করি, 4 15 কত হয়? 60। 4 দিয়ে 15কে গুণ করলে 60, আর শূন্যটাও পাশে বসে যায়। এটাকে আবার যদি 12 দিয়ে গুণ করি, 6 12 72, আর শূন্য থাকছে 2। তাহলে 15,000 টাকায় 4 বছরের সুদ 7,200 টাকা। এখানে কিন্তু এটাই উত্তর চেয়েছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ 72, 7,200 টাকা সুদ দিতে হবে। অর্থাৎ নির্ণয় উত্তর হলো 7,200 টাকা। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। অতএব 4 বছর পরে তাকে 7,200 টাকা সুদ দিতে হবে। লাইনটা 4 বছর পরে তাকে 7,200 টাকা সুদ দিতে হবে। এইগুলো আমরা ঐকিক নিয়মের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা করলাম, ঐকিক নিয়মের মাধ্যমে। এখান থেকে আমরা এই অঙ্কটাকে একটু সংক্ষিপ্ত নিয়মে করার চেষ্টা করব। দুটো নিয়মই তোমরা জানবে, যার যেটা ভালো লাগে সেটা করতে পারো, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আমরা কি বের করলাম? সুদের টাকাটা বের করলাম। আমরা এখানে সুদের টাকাটা বের করলাম। তাহলে সুদের টাকাটা এটা মুছে ফেলে এভাবেও করতে পারো, আর এখন যেটা দেখাবো সেটাও করতে পারো। এখানে কি ছিল? 12 গুণ 15,000 গুণ 4। এই কটা জিনিস গুণ করে আমরা কিন্তু সুদের টাকাটা পেয়েছিলাম। কি কি গুণ হয়েছিল খেয়াল করে দেখো। এই 15,000 হচ্ছে আসল, 4 হচ্ছে সময় মানে 4 বছর, আর 12/100 এটা হলো সুদের হার। তাহলে এই তিনটে জিনিস গুণ করলে আমরা কিন্তু সুদ, মোট সুদ এটা কিন্তু পেতে পারি। তাহলে খেয়াল করে দেখো, এখানে আবার বলছি কি কি গুণ করেছিলাম। আসল টাকার সঙ্গে সময়, আসল টাকার সঙ্গে সময়, এবং সময়ের সঙ্গে 12/100 মানে সুদের হার, এই তিনটে জিনিস যদি গুণ করি তাহলে আমরা মোট সুদ পাই। মোট
সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার। আসল গুণ সময় গুণ সুদের হার, আসল গুণ সময় গুণ সুদের হার, এই তিনটে জিনিস গুণ করলে আমরা মোট সুদ জানতে পারি। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সংক্ষিপ্ত নিয়মে করার চেষ্টা করি, ঐকিক নিয়মে ধরো করব না, সংক্ষিপ্ত নিয়মে যদি করি, তাহলে আমরা যদি এই সূত্রটাকে লিখে নেই, যে এখানে লিখব আমরা জানি মোট সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার। আসল গুণ সময় গুণ সুদের হার মুখস্থ করে ফেলবে। মোট সুদ আমরা কি করে জানতে পারি? তিনটে জিনিস গুণ করলে মোট সুদ আমরা জানতে পারবো। আসল গুণ সময় গুণ সুদের হার, আসল গুণ সময় গুণ সুদের হার। এখানে যদি আমরা সংক্ষিপ্ত নিয়মে এভাবে অঙ্ক কেউ করে দেয়, তাতেও কিন্তু অঙ্ক হবে। আসল কত? 15,000 টাকা। গুণ সময় কত? 4 বছর। সুদের হার কত? 12/100। 0 0 0 0 কাটা। গুণফল তো সেই একই হবে। এখানে 4 × 60, 6 × 72, 7,200 টাকা। এই হলো সুদের টাকা। সংক্ষিপ্ত নিয়মে এভাবেও করতে পারো, কিন্তু এই সূত্রটাকে কিন্তু সুন্দর করে বুঝতে হবে। বারবার করে এই সূত্রের উপর যদি সংক্ষিপ্ত নিয়মে করা হয়, তাহলে এই সূত্রটার উপর ভীষণ করে জোর দিতে হবে, বারবার শুনতে হবে, বারবার করে বুঝতে হবে। মোট সুদ আমরা কিভাবে পেতে পারি? তিনটে জিনিস যদি গুণ করি তাহলে আমরা মোট সুদ পেতে পারি। তিনটে জিনিস কি কি? আসল, সময়, সুদের হার। আসল, সময়, সুদের হার, এই তিনটে জিনিস গুণ করলে আমরা মোট সুদ জানতে পারি। এখান থেকে তোমরা এই অঙ্কটা এভাবেও করতে পারো, আগে যে ঐকিক নিয়মে করে দিয়েছি সেটা দেখেও করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু এই সূত্র নিয়ে আমাকে একটু বিশেষ আলোচনার দরকার রয়েছে। একটু বিশেষ আলোচনা করে দিলে পরবর্তীতে যখন কঠিন অঙ্ক আসবে সেই অঙ্কগুলো তোমরা বুঝে বুঝে করতে পারবে। তাহলে এখানে আমাদের মূল সূত্রটা হলো মোট সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার। আমরা চাইলে পুরো ডান পাশ বাম পাশে নিয়ে আসতে পারি, বাম পাশ ডান পাশে নিয়ে যেতে পারি। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান মোট সুদ। আমরা এটাও লিখতে পারি। আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান মোট সুদ। আমরা এইভাবেও লিখতে পারি। অর্থাৎ পুরো এই বাম পাশ ডান পাশে চলে গেল, ডান পাশ বাম পাশে চলে এলো। আসল, সময়, সুদের হার, তিনটে জিনিস। আসল, সময়, সুদের হার, আসল, সময়, সুদের হার, তিনটে জিনিস গুণ করলে আমরা মোট সুদ জানতে পারি। আসল, সময়, সুদের হার। কোনো একটা অঙ্কে ধরো আমাকে আসল জানতে চাইলো, তখন কি হবে? কোনো একটা অঙ্কে আমাকে আসল জানতে চাইলো, তখন সূত্রটা কি হবে? খেয়াল করে দেখো, এখানে কি হবে? বা আসল সমান সমান কি লেখা যায়? আসল সমান সমান ঠিক সেই সমাধানের অঙ্কের মতো মোট সুদ কথাটা উপরে থাকবে, সময় এবং সুদের হার কথা দুটো নিচে চলে যাবে। সময় গুণ সুদের হার, এই কথা দুটো নিচে চলে গেল। অর্থাৎ কোনো একটা অঙ্কে যদি আসল জানতে চায় তাহলে কিন্তু এই সূত্রটাকে বসাতে হবে। এবার ধরো কোনো একটা অঙ্কে সময় জানতে চাইল, তখন কি করবে? সময় সমান সমান সময় সমান সমান এই সময়টা এখানে চলে গেল, আসল এবং সুদের হার এই দুটো নিচে চলে যাবে। আসল গুণ সুদের হার, মোট সুদ কথাটা উপরে থাকবে, মোট সুদ উপরে থাকবে। এবার যদি সুদের হার জানতে চায়, কোনো একটা অঙ্কে যদি সুদের হার জানতে চায়, তখন কি হবে? সুদের হার কথাটা আগে চলে যাবে। সুদের হার সমান সমান মোট সুদ উপরে থাকবে, মোট সুদ। নিচে কি চলে যাবে? আসল এবং সময় নিচে চলে যাবে।
আসল গুণ সময়। সুদের হার যদি জানতে চায় তাহলে আসল গুণ সময়। এই সূত্র কটাকে একটু বিশেষ মন দিয়ে বোঝার চেষ্টা করবে। তাহলে এক দাগের প্রশ্নটা আমি মুছে ফেলি, অরিজিনাল এক দাগের অঙ্কটা হয়ে গেছে। এবারে আমরা সূত্রটাকে একটু বিশেষ আলোচনা করে 2 দাগ 3 দাগ, 2-এর অঙ্ক 3-এর অঙ্ক সেই সব অঙ্কে চলে যাব। এক দাগের প্রশ্নটাকে আমরা মুছে ফেলছি। তাহলে এখানে সূত্রটা কি? অরিজিনাল সূত্রটা হলো মোট সুদ সমান সমান আসল সময় সুদের হার এই 3টি জিনিস গুণ। 3টি জিনিস বারবার করে সুন্দর করে মাথায় রাখতে হবে। আসল সময় সুদের হার, আসল সময় সুদের হার, এই 3টি জিনিস গুণ করলে আমরা সঙ্গে সঙ্গে মোট সুদ কথাটা পেয়ে যাব। মোট সুদ জানতে যখন চাইবে তখন মোট সুদ এপাশে থাকবে সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার। কিন্তু যখন আসল তোমাকে জানতে চাইবে তখন কি করবে? আসল যখন জানতে চায় তখন মোট সুদ উপরে চলে যাবে, আর বাদবাকি দুটো জিনিস, বাদবাকি কেন দুটো বলছি, এরা 3 জন একসঙ্গে থাকে। মোট সুদ যখন এপাশে থাকবে তখন এরা 3 জন একটা পাশে থাকবে, আসল সময় সুদের হার, আসল সময় সুদের হার। যখন আসল আমরা জানতে চাইব, প্রশ্ন যখন আসলকে জানতে চাইবে তখন কি করব? ওই যে একা একা যে ছিল মোট সুদ ও উপরে চলে যাবে, আর আসলের সঙ্গে যে দুটো জিনিস, যে দুটো আইটেম ছিল সময় সুদের হার, তারা নিচে চলে যাবে। এবারে এই সূত্রটাকে মুখস্থ না করে বুঝে বুঝে বলার চেষ্টা করতে হবে, ছবির মতো করে বুঝতে হবে, ছবির মতো করে ভাবতে হবে। প্রথম পাশে রয়েছে মোট সুদ সমান সমান, ওপাশে রয়েছে 3টি জিনিস, আসল সময় সুদের হার, আসল সময় সুদের হার। এপাশে একটা জিনিস মোট সুদ, ওপাশে 3টি জিনিস আসল সময় সুদের হার। মোট সুদ জানতে চাইলে সঙ্গে সঙ্গে এই সূত্রটা আমরা বসিয়ে দেব, মোট সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার। কিন্তু প্রশ্ন হলো যখন আসল জানতে চায় তখন কি করবে? মোট সুদ উপরে যাবে, আসলের সঙ্গে যে দুটো আইটেম ছিল সময় এবং সুদের হার সেই দুটো নিচে চলে যাবে। কিরকম একটু বুঝে বুঝে লেখার চেষ্টা আমিও করি, তোমরা শোনো, শুনলেই বুঝতে পারবে। একটা সূত্র মুখস্থ না করে অঙ্কগুলো করে যাবে, সূত্র মুখস্থ না করে অঙ্ক করাটা খুব দরকার। সব সূত্র মুখস্থ করে করে মাথাটা পুরো সূত্রে আবদ্ধ হয়ে যায়, সূত্রে আটকে যায়। সূত্র বুঝে বুঝে করতে হবে। ধরো তোমাকে আসল জানতে চাইলো, আসল, আসল টাকাটা বের করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা লিখব আসল সমান সমান মোট সুদ উপরে, আসলের সঙ্গে আর দুটো আইটেম কি ছিল? সময় এবং সুদের হার, সেই দুটো নিচে চলে যাবে, সময় গুণ সুদের হার। ধরো সময় জানতে চায় তখন কি সূত্রটা কি হবে? সময় সমান সমান মোট সুদ উপরে, সময়ের সঙ্গে আর দুটো আইটেম কি ছিল? আসল এবং সুদের হার, সেই দুটো নিচে, আসল গুণ সুদের হার। এবার মনে করো সুদের হার জানতে চায় তখন কি হবে? সুদের হার কথাটা আগে চলে যাবে, সুদের হার সমান সমান কি হবে? মোট সুদ উপরে, এর সঙ্গে আরো দুটো আইটেম রয়েছে আসল এবং সময়, সেই দুটো নিচে চলে যাবে, আসল গুণ সময়। মোট সুদ যদি জানতে চায় তখন মোট সুদ সমান সমান ওই সেই 3টে জিনিস গুণ আসল গুণ সময় গুণ সুদের হার। যে কোনো সূত্র আমরা বুঝে বুঝে বের করতে হবে। আসল জানতে চাইলে আসলের সঙ্গে যে দুটো আইটেম সে দুটো নিচে চলে যাবে, মোট সুদ উপরে। সময় জানতে চাইলে সময়ের সঙ্গে যে দুটো আইটেম সে দুটো নিচে চলে যাবে, মোট সুদ উপরে চলে যাবে। সুদের হার জানতে চাইলে সুদের হারের সঙ্গে আরও যে দুটো আইটেম ছিল আসল এবং সময়, সেই দুটো নিচে চলে যাবে, মোট সুদ উপরে চলে যাবে। তাহলে একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করে দেখো, মোট সুদ কোথায় থাকে? হয় একা একা এপাশে থাকে, নইলে উপরে থাকে। মোট সুদ কখনোই নিচে যায় না। একটু যদি আমার কথাগুলো মন দিয়ে শোনো,
অঙ্ক নিজে থেকে সূত্র বসিয়ে করতে পারবে, মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে করতে পারবে। তাহলে আমরা এগুলো মুছে এবার আমরা 2 দাগের অঙ্কে চলে যাব। দুই দাগে কি বলছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? তাহলে জানো অঙ্কটা আমরা দুটো নিয়মে করতে পারি। সুদ কত হবে? সুদ যদি ডানে দিয়ে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কটা করি সেটা হবে, আর যদি ঐকিক নিয়মে না করে আমরা যদি একটু সংক্ষিপ্ত নিয়মে এতক্ষণ যে সূত্রটা আলোচনা করলাম সেই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করি তাতেও হবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। সুদের হার 6%, আসল 2000 টাকা, সময়টা কিন্তু সুন্দরভাবে উল্লেখ নেই, সময়টা জটিল আকারে কিন্তু লেখা, সেটাকে কিন্তু সুন্দরভাবে, যেমন আগের অঙ্কটায় 1 দাগের অঙ্কটায় ছিল 4 বছর, এখানে কিন্তু সেভাবে কোনো উল্লেখ নেই। এখানে খেয়াল করো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত টাকাটা রাখা ছিল। তাহলে এখানে আমরা কি করব? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন, সেই দিনটাকে আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা 2 দাগের অঙ্কটা করব। 2 দাগ, আসল সমান সমান 2000 টাকা, সুদের হার 6%, সময় সমান সমান, এখানে কিন্তু আমাদের যোগ করতে হবে 1 জানুয়ারি থেকে 27 মে, পুরো জানুয়ারি মাস 31 দিন, যোগ ফেব্রুয়ারি মাস কত দিন লিখব? কারণ তোমরা জানো ফেব্রুয়ারি মাস কখনো 29 দিনে হয়, কখনো 28 দিনে হয়। এখানে ফেব্রুয়ারি মাস কত দিনে লিখব? যেহেতু এটা 2005, এই 2005কে 4 দিয়ে ভাগ যায় না, সুতরাং ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। যদি ভাগ যেত তাহলে কিন্তু এখানে আমরা 29 দিন লিখতাম। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে কিন্তু আমরা 27 দিন পর্যন্ত ধরবো না। 27 মে পর্যন্ত বললেও আমরা কিন্তু সুদ পাবো 26 দিনের, কারণ একদিন আগেই হিসেবটা করা হয়। তাহলে এখানে সময় কত দিন হলো? 6, 7 আর 8 15, 15 আর 16, 16 আর 6, হাতে 1, 2 আর 3, 3 3 6, 9, 11, 11 আর 3 14, 146 দিন। 146 দিনকে আমরা বছরে নিয়ে যেতে পারি, এটা বুঝতে হবে। আমরা একদিনকেও বছরে নিয়ে যেতে পারি, আমরা দিন থেকে বছরে চলে যেতে পারি। কি করে? কারণ আমরা জানি 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, তাহলে একদিনে কত বছর? কম। 146 দিনে কত বছর? 1/365 গুণ 146। তাহলে এখান থেকে মূল যে বিষয়টা কি দেখতে পেলে? 146 দিন ছিল, তার নিচে 365 চলে এলো। 146 দিন ছিল, তার নিচে 365 চলে এলো। তাহলে আমরা এই অঙ্কটা করে দেখাবো না, আমরা বুঝে নেব যে দিনকে যদি আমরা বছরে নিতে চাই তাহলে দিনের নিচে 365 বসিয়ে ভাগ দিলে সেটাই আমাদের বছরে চলে যায়। তাহলে এটা হবে 146/365, এটা বছর, এইটুকু হলো বছর। তাহলে এখানে আমরা আসল পেলাম 2000 টাকা, সুদের হার 6%, সময় পেলাম 146 দিন, এবং সেটাকে যখন আমরা বছরে কনভার্ট করলাম তখন হলো 146/365 বছর। কাটাকাটি করলে কি হবে? এটাকে দেখো 73 দিয়ে কাটা যায়,
উপরে কি থাকবে 2, নিচে কি হবে 5, তাহলে 2/5 বছর। এবার আমরা প্রশ্ন চলে যাই, কি বলছে 2005 সালের পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। আমাদের জানতে চেয়েছে সুদ, আমাদের সুদ জানতে চেয়েছে। তাহলে একটু আগে যে তোমাদের আমি সূত্রটা বুঝিয়েছিলাম, সুদ বের করব। অতএব সুদ সমান সমান, সুদ বলতে এখানে কিন্তু মোট সুদ, সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার। আসল কত টাকা 2000 টাকা, সময় কত 2/5, সুদের হার কত 6, নিচে 100, 0 0 কাটা 0 0 কাটা, 5 20, 4 4 দুগুণে 8, 6 গুণ 8 48 টাকা। তাহলে সুদ কত হলো 48, 48 টাকা। 2005 সালের পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। তাহলে সুদ কত পেলাম 48 টাকা। সংক্ষিপ্ত নিয়মে কিন্তু করলাম, এটা কিন্তু তোমরা এখানে ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারো, তবে এই নিয়মেই করবে। তাহলে আমরা মোট সুদ আমরা 3টে জিনিস গুণ করলে পেয়ে যাই, আসল গুণ সময় গুণ সুদের হার। 3টে জিনিস গুণ করলাম, সঙ্গে সঙ্গে আমাদের উত্তরটা চলে এলো 48 টাকা। এবার উত্তরটা তোমরা লিখে দেবে, অতএব সুদ কত হবে, অতএব মোট সুদ সমান সমান 48 টাকা। এবার আমরা 3 দাগের অঙ্কে চলে যাব। 3 দাগটা পড়ে দেখো কি লেখা, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে। এখানে আবার একটা প্রশ্ন, স্ববৃদ্ধি মূল কথাটা মানে কি, অর্থাৎ বৃদ্ধি বলতে এখানে সুদ আর মূল বলতে আসল, অর্থাৎ যেটা বৃদ্ধি পেল এবং যেটা মূল দুটো একসঙ্গে জানতে চেয়েছে, অর্থাৎ সুদ যোগ আসল, সুদ আসল একসঙ্গে জানতে চেয়েছে। এখানে আমাদের প্রথমে সুদ বের করতে হবে, সুদ যখন বের হয়ে যাবে তখন সেটা 960 টাকার সঙ্গে যোগ হবে, সেটাই উত্তর। তাহলে এই অঙ্কটাই আমাদের প্রথম সুদ বের করতে হবে। তাহলে 3 দাগে এখানে আসল সমান সমান 960 টাকা, সময় সমান সমান 1 বছর 3 মাস, সমান সমান 1 বছর 3 মাস, 1 বছরে 12 মাস, সঙ্গে 3 মাস, 12 যোগ 3 15 মাস। আচ্ছা, এই মাস থেকে আমরা বছরে চলে যাব, কি করতে হবে, আগের অঙ্কটায় আমরা দিন থেকে বছরে চলে গিয়েছিলাম। ভালো করে বোঝো, একটা অঙ্ক শিখতে হবে, মন দিয়ে শুনতে হবে এবং আগের অঙ্ক থেকে অভিজ্ঞতা লাভ করতে হবে। আগের অঙ্কটা কি ছিল, 146 দিন, সেটাকে আমরা বছরে নিয়েছিলাম, বছরে কনভার্ট করেছিলাম, বছর তৈরি করেছিলাম। 146 দিনটাকে আমরা বছরে রূপান্তরিত করেছিলাম, কি করে, 365 দিয়ে ভাগ দিয়ে। কি করে হলো, কারণ আমরা জানি 365 দিনে 1 বছর, বছর এবং দিনের মধ্যে 365 সম্পর্ক, বছর এবং দিনের মধ্যে 365 সম্পর্ক। দিন থেকে যখন বছরে যাব 365 দিয়ে ভাগ দিয়েছিলাম। এবার খেয়াল করো, আমরা মাস থেকে বছরে যাব, মাস থেকে বছরে যাব। আচ্ছা, মাস এবং বছরের মধ্যে কত সম্পর্ক বলতে পারবে? অনেকে বলতে পারবে, অনেকে পারবে না। যারা পারবে না, আমার এই ভিডিওগুলো তাদের জন্য। যারা অঙ্কটা বোঝে না, কম বোঝে, আমার ভিডিওটা তাদের জন্য। এই জন্য একটা অঙ্কের উপর আমি অনেকটা সময় নিয়ে করাই। যারা পারো তাদের আমার ভিডিওতে থাকার দরকার নেই, কিন্তু
যারা পারবে না তারা সুন্দর করে শোনো, শুনতে শুনতে একটা সময় অঙ্ক সম্পর্কে ভীষণ ভালো একটা মানে জ্ঞানের সঞ্চার হবে, অনেক অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে এখানে আমরা মাস থেকে বছরে চলে যাব। মাস এবং বছরের সম্পর্ক হলো 12র সম্পর্ক। 12 মাসে 1 বছর, বা আমরা বলতে পারি 1 বছরে 12 মাস। তাহলে এই মাস থেকে যখন আমরা বছরে চলে যাব তখন এটাকে আমরা আর 365 দিয়ে ভাগ দেব না, তখন আমরা এটাকে ভাগ দেব 12 দিয়ে। 12 বছর, 15/12 বছর। তাহলে আসল পেলাম 960 টাকা, সময় পেলাম 1 বছর 3 মাস 15 মাস, আর সেটাকে থেকে আমরা পেলাম 15/12 বছর আসল সময়। সুদের হার, সুদের হার, সুদের হার কত? 8.1/3%। সমান সমান কি লিখতে পারি? 3 × 8, 3 × 8 = 24, উপরে 1 25, নিচে 3। এবার খেয়াল করে দেখো পার্সেন্টেজ, আমরা যদি লিখি 5%, তখন আমরা কি লিখি? 5/100। আগের অঙ্কটা খেয়াল করে দেখো, যখন আমরা লিখেছিলাম 6%, 6%, তখন আমরা 6/100, 6 নিচে 100 করেছিলাম। তাহলে এখানে এই পার্সেন্টেজ বাবদ এখানে কি হবে? এখানেও 100 চলে যাবে। সুদের হার সমান সমান 25/3 নিচে গুণ 100। এবারে আমাদের অঙ্ক চেয়েছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে তো বললাম আসল এবং সুদ দুটো সুদ বের করব, তারপরে আসলের সঙ্গে যোগ করে দিতে হবে। অর্থাৎ এই অঙ্কটাই আমাদের মোট সুদ বের করতে হবে। তাহলে আমরা জানি, এবার সূত্র লিখতে হবে, আমরা জানি মোট সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার। এখানে আসল কত? 960, সময় কত? 15/12, সুদের হার কত? 25/3 গুণ 100। একটা শূন্য একটা শূন্য কাটা গেল, 12 দিয়ে 96, 8, 3 দিয়ে 15, 5, 25 আর 10, একে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, উপরে থাকবে 5, নিচে থাকবে 2, 2, 8 কাটাকাটি করলে 4। তাহলে 5 × 5 × 4, 4 × 5 = 20, 5 × 20 = 100 টাকা। তাহলে মোট সুদ বেরোলো কত? 100 টাকা। জমা রেখেছিলাম 960 টাকা, অর্থাৎ আসল হলো 960 টাকা। এরপরে আর একটা লাইন হবে, অতএব সবৃদ্ধি মূল হবে 960 যোগ 100 টাকা সমান সমান 1060 টাকা। এটা হলো 3 দাগের উত্তর। তাহলে আজকের আমরা এখানে আর অঙ্ক বাড়াবো না, এখানে আমরা শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে 4 দাগ থেকে শুরু করব, আমরা পরপর অঙ্কগুলো করিয়ে যাব, সেভাবে আমাদের অঙ্ক এগোতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো।